আর মহান শিল্পের নাম রাজনীতি, কোনো সন্দেহ নেই। আর আরও একবার তা প্রমাণ হয়ে গেল এই লোকসভার সাসপেনশন কাণ্ডে। এমনিতেই 2 আর 2 যে সবসময় 4 হয় এর কোনো নিশ্চয়তা নেই, আর এক্ষেত্রে তো নয়। তার কারণ 44 থেকে 25 বাদ দিলে হাতে থাকার কথা 19, কিন্তু আমরা যা পেলাম 1। বিরোধী ঐক্য এক্ষেত্রে আরও জমাট বাঁধল। মুখর মোদি মৌন হয়ে গেলেন, আর এক সময় সম্পূর্ণ মৌন মনমোহন তিনি বিরোধিতায় মুখর হলেন। আমরা 3 পেলাম, সোনিয়া এবং রাহুল গান্ধী একেবারে বিরোধী পালে হাওয়া তুলে দিলেন, এতটাই সক্রিয় সরকার বিরোধিতায় নামলেন। 4 পেলাম যে সাসপেন্ড হওয়া সাংসদরা একেবারে প্রায় শহীদের মর্যাদা পেতে চললেন, এবং সব মিলিয়ে বিষয়টা জানালো তা সুমিত্রা মহাজনের রুলিংকে সামনে রেখে যে কৌশলী চাল সরকার দিয়েছিল সম্পূর্ণ বুমেরাং হয়ে ফিরছে, সন্দেহের অবকাশ নেই। আর এই নিয়েই আমাদের আজকে এই বিশেষ অনুষ্ঠান, আমাদের এখনকার বিষয়। সাসপেনশন শাপে বর, আগ্রাসী কংগ্রেসের পাশে বাম, নাছুই পানি তৃণমূল। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য, আছেন বিজেপি নেতা কৃষাণু মিত্র, অন্যদিকে অধ্যাপক দেবনারায়ণ সরকার এবং কংগ্রেস নেতা ও বিধায়ক সুখবিলাস বর্মা। ওদের কাছে যাব, কিন্তু তার আগে আজকে বামেরা কংগ্রেসের পাশে এসে বসলো ধর্নায়। রাজনৈতিক সমীকরণ অনেকে ভাবছেন, দেখুন। লোকসভা অধ্যক্ষের 25 জন কংগ্রেস সাংসদকে সাসপেন্ডের সিদ্ধান্ত ইতিমধ্যেই মোদী সরকারের বিরুদ্ধে একজোট করে দিয়েছে বিরোধীদের। এই পরিস্থিতিতে এবার সুমিত্রা মহাজনের সিদ্ধান্ত পাশাপাশি এনে দিল সিপিএম কংগ্রেসকে। দলীয় সাংসদদের সাসপেনশনের প্রতিবাদে 2 দিন ধরে সংসদ ভবন চত্বরে ধর্ণা দিচ্ছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। দ্বিতীয় দিনে সেই ধর্ণায় দেখা গেল সিপিএম সহ বাম দলের সাংসদদের। গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণাস্থলে গিয়ে সোনিয়া, মনমোহন, রাহুলের সঙ্গে হাত মেলাতে দেখা গেল সিপিএম সাংসদ পি করুণাকরণ, সিপিআই সাংসদ ডি রাজাদের। বোঝালেন পাশেই আছেন। We are showing our solidarity with them. স্পিকার কংগ্রেসের 25 জন সাংসদকে সাসপেন্ড করার পরই কংগ্রেসের পাশে দাঁড়িয়ে লোকসভা বয়কটের সিদ্ধান্ত নেয় সিপিএম। কিন্তু মঙ্গলবার অর্থাৎ প্রথম দিন সংসদের বাইরে কংগ্রেসের ধর্নায় তাদের দেখা যায়নি। বুধবার ছবিটা বদলে গেল। সূত্রের খবর, এদিন সকালে বামেরা সিদ্ধান্ত নেয় তারা ধর্নাস্থলে গিয়ে কংগ্রেসের পাশে দাঁড়াবে। রাজ্য রাজনীতির প্রেক্ষিতে একে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। কারণ এদিন কংগ্রেসের ধর্নায় বামেদের দেখা গেলেও তৃণমূলকে চোখে পড়েনি। আর তাই রাজনৈতিক মহলে ফের সেই প্রশ্ন উঠছে, তাহলে কি তৃণমূলকে দূরে রাখতে আগামী দিনে এই রাজ্যেও সিপিএমকে কংগ্রেসের সঙ্গে এক সারিতে দেখা যেতে পারে? তাহলে কি গৌতম দেবের কাছাকাছি আসার ইঙ্গিত, কিংবা অশোক ভট্টাচার্য শিলিগুড়ি মডেল আগামী দিনে আরো বৃহত্তর আকার নিতে পারে? শিলিগুড়ি মডেলের প্রবক্তা অশোক ভট্টাচার্য ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে কোনো উপায়ে তাঁরা তৃণমূলকে রুখবেন। প্রথমে শিলিগুড়ি পুরভোটের দিন বিরোধীদের অঘোষিত ঐক্যবদ্ধ প্রতিরোধ, এবং সম্প্রতি শিলিগুড়ি পুরসভার একটি বোর্ড চেয়ারম্যান নির্বাচনে সিপিএমের কংগ্রেসের পাশে দাঁড়ানোর ছবিটাই বুঝিয়ে দিয়েছে নিচুতলায় কাছাকাছি আসার সামান্য হলেও ইঙ্গিত মিলতে শুরু করেছে। আর এদিন সংসদ ভবন চত্বরে কংগ্রেসের পাশে সিপিএমের দাঁড়ানোর এই ছবিটা বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে জল্পনা আরও উস্কে দিল। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। তন্ময়, সরাসরি রাজ্যের প্রসঙ্গে আসবো। আপনি নিশ্চয়ই এটা বলবেন না যে এটা নিছক ফ্লোর কোঅর্ডিনেশনের ব্যাপার। বৃহত্তর কি বার্তা পেলাম? 1, শিলিগুড়ি মডেল কি আরো ব্যাপক অর্থে ব্যবহার করা হবে? আপনাদের নেতা গৌতম দেব যে ইঙ্গিত দিয়েছিলেন সেটা হতে চলেছে? না, রাজনীতিতে জল্পনা তো থাকবেই, এবং এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আমরা বারবার কথা ঘোষণা করেছি যে আমাদের রাজ্যে যে স্বৈরাচারী সরকার চলছে, এই সরকারের উৎখাত হওয়া প্রয়োজন। এই সরকার যখন গণতন্ত্রের উপর আক্রমণ করছে, না সেসব ঠিক আছে, রাস্তাটাই তো মূল। সেই রাস্তায় কংগ্রেসকে সহযাত্রী হিসেবে পাশে রাখবেন না রাখবেন না? দিল্লির একটা মত, বঙ্গের একটা মত। না, এরকম দিল্লির একটা মত, বঙ্গের একটা মত বলে মতের বিভাজনের কোনো সময় উপস্থিত হয়েছে বলে আমরা মনে করছি না। আমরা যেটা মনে করছি সেটা হচ্ছে রাজনীতিতে অসম্ভব বলে কিছু হয় না। আমরা যেটা মনে করছি সেটা হচ্ছে আজকের পরিবেশ পরিস্থিতি এমন যে সব গণতন্ত্রপ্রিয় মানুষকে এক জায়গায় আসতে হবে। তাতে কংগ্রেসের মধ্যে গণতন্ত্রপ্রিয় অংশ, সেই অংশ যদি এই লড়াইয়ে সঙ্গে থাকে তাতে অ্যাজ সাচ তো অসুবিধার কিছু নেই। কিন্তু এই আজকের ছবিটা আপনি যদি লক্ষ্য করেন, একদিকে জেডিইউ, আরজেডি এবং কংগ্রেস এইখানে পাশাপাশি বসছেন, আবার বিহারে জোট হচ্ছে, অর্থাৎ কোথাও একটা রাজ্য রাজনীতির রিফ্লেকশন এখানে থাকবে। সেই রকম কোনো প্রতিফলনের সম্ভাবনা আছে বঙ্গে? অসম্ভব বলে কিছু হয় না এই পর্যন্ত। আমি বলবো
কিন্তু এক্ষুনি প্রতিফলনের কোনো সম্ভাবনা চোখের সামনে দেখা যাচ্ছে, অন্তত প্রতিফলনের রাস্তা আমি বলবো না, কিন্তু আমি অন্য একটা কথা একটুখানি বলতে চাই, যদি তুমি সুযোগ দাও তোমার প্রশ্নের বাইরে। তোমার শিরোনামে ছিল নাছুই পানি তৃণমূল। আসছি, সে কথা আসছি। আচ্ছা, আসছো তুমি? একেবারে নাছুই পানি, আছি অথবা নেই, ছিলাম নাকি থাকবো, নাকি দিল্লি গিয়ে আবার নরেন্দ্র মোদীর সঙ্গে বসতে হবে, সেইখানে কিছুটা সাবধানী কৌশল। এই যাবতীয় সম্ভাবনা কিন্তু এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে ঘিরে। কেন বলছি দেখুন। আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না। জাতীয় রাজনীতিতে কি এখন তৃণমূলের এটাই কৌশল? প্রশ্ন নানা মহলে। তৃণমূল লোকসভা বয়কটে আছে, কিন্তু কংগ্রেসের ধর্নায় নেই। লোকসভা অধ্যক্ষ 25 জন কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করার পর অন্যান্য বিরোধী দলের সঙ্গে লোকসভা বয়কটের সিদ্ধান্ত নিলেও কংগ্রেসের ধর্নায় যোগ দেননি তৃণমূল সাংসদরা। তারা আসছেন, অফিসে বসছেন, চলে যাচ্ছেন। এমনকি বারবার তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে তারা কংগ্রেসের পাশে নয়, অধ্যক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে। কংগ্রেসের পাশে দাঁড়িয়েছি কি না দাঁড়িয়েছি সে তো পরের প্রশ্ন। একটা সিদ্ধান্তের বিরোধিতা করেছি, এটাই হওয়া উচিত আমাদের মূল কথা। বিরোধীদের দাবি, প্রথম থেকেই এই কৌশলী রাজনীতি করে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সেই কারণেই সর্বদল বৈঠকে কংগ্রেস যখন সুষমা বসুন্ধরাদের ইস্তফা ছাড়া সংসদ চলতে না দেওয়ার দাবিতে অনড়, তখনই তৃণমূল সওয়াল করেছে ইস্যুভিত্তিক আলোচনার পক্ষে। সুষমার ইস্তফা চায়নি, কিন্তু এরপরই মমতা মোদী আঁতাতের অভিযোগ করতে শুরু করে সিপিএম। রাজনৈতিক মহলের একাংশের মতে এই পরিস্থিতিতে মোদী ঘনিষ্ঠতার কথা ছড়িয়ে পড়লে বিধানসভা ভোটের আগে সংখ্যালঘু ভোট ব্যাংকে ধাক্কা লাগতে পারে। এই আশঙ্কা থেকেই কংগ্রেস সাংসদদের সাসপেনশনের পর লোকসভা বয়কটের সিদ্ধান্ত নেয় তৃণমূলও। কিন্তু শ্যামের সঙ্গে কুলও তো রাখতে হবে, তাই বয়কটে গেলেও কংগ্রেসের ধর্নায় যোগ দেয়নি তৃণমূল। সিপিএম, জেডিইউ আর জেডির মতো বয়কটকারী দলগুলি হাজির, কিন্তু বয়কট করলেও তৃণমূল ধর্নায় নেই। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে কংগ্রেসের ধর্নায় যোগ দিয়ে মোদীকে পুরোপুরি চটাতে চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ এখনও তার মাথায় ঝুলছে সারদার খাড়া। পাশাপাশি কিছুদিনের মধ্যেই একাধিক দাবি দাওয়া নিয়ে দিল্লি গিয়ে মোদীর কাছে দরবারও করবেন তিনি, আর তাই ধরি মাছ না ছুঁই পানি। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। দেবনাথবাবু, বয়কট করলাম বটে, কিন্তু ধর্না থেকে দূরে থাকলাম, একেবারে বিজেডি হয়ে গেলাম না, আবার বিরোধী থাকলাম। মানে আমি বলছি দিল্লিতে কিছুদিন পর যেতে হবে, মোদী সাহেব যাতে রাগ না করে, এই কৌশলী রাজনীতি। এটা বিরোধীদের এক্সপ্লানেশন হতে পারে, তাদের ব্যাপার। কিন্তু তা যদি হতো তাহলে সাসপেনশনে তৃণমূল পরিষ্কারভাবে বিরোধিতা করতো না। 15 জনকে শুনুন, আজকে সংসদে কি দেখছি, টিট ফর ট্যাট হচ্ছে। তার মানে তখনও সময় তুমি সাসপেনশনের জন্য আমি তাহলে তৃণমূল সেটা শেখানো হচ্ছে, আমি বয়কট করলাম, বয়কট ধর্ণা গেলাম না। ধর্ণা মানে কি? এটাকে না কৌশলী ধর্ণা মানে কি? এগুলো ধর্ণা দিয়ে সময়টাকে নষ্ট করা, আপ টু ডেট। তৃণমূল বারবার তিনটা জিনিস বলছে না, তৃণমূল একটা বলছে সংসদ বয়কট কাম্য নয়, মানে ডিসিপ্লিন, ডেকোরাম এন্ড ডিগনিটি জিনিসটা চলে গেছে, এটা কাম্য নয়। একটা জায়গায় অ্যাকাউন্টেবিলিটি করতে গিয়ে ডিসরাপশন হবে, এটা কাম্য। 2 নম্বর, গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থা, তার মানে সাসপেনশন এইভাবে করা উচিত নয়, নিঃসন্দেহে তার প্রতি করা উচিত। 3 নম্বর, সমস্যা সমাধান যেটা হচ্ছে কংগ্রেস এবং বিজেপি বসে ঠিক করুন। সুতরাং এটা যদি অনন্তকাল চলে তাহলে এটাকে আমরা এমন টিট ফর ট্যাট, তাহলে কিছুই হবে না। আমাদের করলো কি? আজকে যদি কেউ কি মনে করে সংসদটা অনন্তকাল চলবে, আর তন্ময়বাবু একটু বলছিলেন কি যে কথা হজরুল্লাহ বাবা, অবশ্য এটা মানে আমি কথাগুলো অশোক বাবু তো পরিষ্কার বলেছে, গতকাল আমি এক জায়গায় বলছিলাম, দুটো জিনিস বলেছে, আমরা নেপয় দই খেতে দেব না, তার মানে কি আমরা রিজনাল সমঝোতা করবই, এবং যেখানে এখনই বললেন যে এখনো সময় আসেনি, আসলে সুমন, কিন্তু ভবিষ্যতে হবে না বলছি না। দিল্লিতে যেটা দেখা যাচ্ছে সেটা কি আসলে দিল্লিতে? আমার খুব দুঃখ, দিল্লিতে জন্মায়নি দেবনাথ, এখানে মিল নেই। আমি বলছি সিপিএম এর তো নেই, কিন্তু আপনি দেখুন যা এখন দিল্লিতে হচ্ছে তা কি দিল্লিতে জন্মায়নি দিল্লিতে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সংগ্রহ করতো না, এবং একটু সেন্টেন্স শেষ করতে দিন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অতি সম্প্রতি লন্ডনে গেছিলেন, অনেক কথা বলেছেন। তার ভিতর একটা কথা তিনি বলেছেন, ইফ দেয়ার ইজ এ ভিশন, ইফ দেয়ার ইজ এ মিশন, দেয়ার ইজ নো অ্যাকশন প্ল্যান। এটা আমি কোট করলাম। এখন এইটার অর্থ উদ্ধার করতে ইংরেজ রাজনীতিবিদদের মাথা খারাপ হয়ে যেতে পারে, কিন্তু দেবনাথ বাবুর তো মাথা খারাপ হবে না। কেন? কারণ ইয়েস দেয়ার ইজ এ ভিশন, শ্যাম, ইয়েস দেয়ার ইজ এ ভিশন, কুল,
সুতরাং there is no action plan. সুতরাং রাইটিস্ট আর লেফটিস্ট দুজনকে থামিয়ে আমি একটা ছবির তফাৎ দেখাবো। মনমোহন সিংহ, যে মনমোহন সিংহকে মৌন মনমোহন বলে প্রতি মুহূর্তে বিজেপি ঠাট্টা করত, সেই মনমোহন সিংহ আবার বিরোধিতায় সরব হয়েছেন। সরব মনমোহন বলতেই হবে। দেখুন, সোনিয়া গান্ধীকে এভাবে হাত উঁচিয়ে স্লোগান দিতে কবে দেখা গিয়েছে অনেকেই মনে করতে পারছেন না। দলীয় সাংসদদের পাশে দাঁড়িয়ে সোনিয়ার এই উজ্জীবিত চেহারা যেন চমকে দিয়েছে অনেককে। তেমনি কংগ্রেসের ধর্নায় অংশ নিয়ে একদা মৌন কটাক্ষে জর্জরিত মনমোহন সিংহ সদ্য মৌনির তকমা পাওয়া মোদী সরকারকে বিঁধছেন, এই ছবিও নজর কাড়ার মতো। অনেকে কটাক্ষ করে বলে থাকেন, বছরখানেক আগে 44-এ নেমে যাওয়া কংগ্রেসের নেতাদের চেহারা অনেকটা জার্মানির কাছে 7-1 হারা ব্রাজিলের ফুটবলারদের মতো ছিল। মোদির হুঙ্কারে তখন তাদের তথৈবচ অবস্থা। অথচ 1 বছরের মধ্যে মোদী সরকার নানা বিতর্কে জর্জরিত হয়ে যাওয়ার পর সেই কংগ্রেসি নেতারাই এখন হুঙ্কার ছাড়ছেন। একসময় মুখে রা না কাটা রাহুল গান্ধীর মুখে যখন আক্রমণের ফুলঝুরি, তখন চুপ মোদি। এমনকি মনমোহন সিংহ যখন সরব, তখন নিশ্চুপ মোদি। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, মোদির মন্ত্রী মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতি, অনৈতিক কাজকর্মের অভিযোগ, জমি বিল নিয়ে মোদী সরকারের পিছু হটার ইঙ্গিত, সর্বশেষে কংগ্রেসের 25 জন সাংসদকে স্পিকারের সাসপেন্ডের সিদ্ধান্ত কংগ্রেসের সামনে সুযোগ করে দিয়েছে নতুন করে শুরু করার। কার্যত রক্তের স্বাদ পাওয়া বাঘের মতোই তারা ঝাঁপিয়ে পড়েছে মোদী সরকারের ওপর। এই পরিস্থিতিতে কংগ্রেস আক্রমণের ধারাবাহিকতা বজায় রাখতে পারে, নাকি কৌশলী মোদী নিজস্ব ভঙ্গিতে কোনো চালে কংগ্রেসকে মাত দেয়, তার উত্তর সময় দেবে। এবিপি আনন্দ। কৃষ্ণ, তুমি নিশ্চয়ই মানবে যে একেবারে সাপে বর হলো, মানে 10% অব্দি কংগ্রেস পৌঁছতে পারেনি, বিরোধী দলনেতার তকমা পায়নি লোকসভায়, সেখানে 44 জন এমপির ভেতর 25 জনকে সাসপেন্ড করায় তো শহীদের মর্যাদা পাচ্ছে। বিরোধী ঐক্য আরও দানা বাঁধার সুযোগ পেল না, তা বলে পার্লামেন্টারি যে ডেকোরাম আছে, নিয়ম কানুন আছে, সেটা যদি ভঙ্গ করে তাহলে তো তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। আর কংগ্রেসি সাংসদদের এরকম আচরণ তো প্রথম নয়, এর আগেও আমরা বহুবার দেখেছি। এমনকি 2014 সালে যখন কংগ্রেসেরই সরকার ছিল, তারাই নিজেদের এমপিদের সাসপেন্ড করতে বাধ্য হয়েছিল। দেশবাসী তো ইউপিএ 2 এর সময়ও দেখেছে কত বাজেট অধিবেশন, বাদল অধিবেশন, শীতকালীন অধিবেশন বিজেপির ঘন্টার পর ঘন্টা গন্ডুল করে। বয়কট তো নিয়মের অঙ্গ, কিন্তু কংগ্রেসই যেই কারণে সাসপেন্ড হয়েছেন সেটা তো বয়কট করা, দিনের পর দিন সংসদ তারা বিজেপির জন্য না বয়কট করা, ওয়াকআউট করা, এইগুলো সংসদের অঙ্গ। কিন্তু সাসপেন্ড তার জন্য কেউ হয় না। সাসপেন্ড হওয়ার জন্য সাসপেন্ড হওয়ার মতো কাজ করতে হয়, এবং কংগ্রেসী সংসদরা এই বিষয়ে বামপন্থীদের সেটাই তো যুক্তি যে তোমরা দিনের পর দিন অচল করলে, এবং আমরা দেখি আরে কংগ্রেসের আমলে কংগ্রেস নিজেদের এমপিদের সাসপেন্ড করেছে 2014 সালের ফেব্রুয়ারি মাসে। তো তখন কি আমরা সাসপেন্ড করেছিলাম? এরকম কাজ কারবার তো তারা বহুকাল ধরে করে আসছে। 25 জন নয়, আমি দ্বিতীয় তোমার কাছে আসি দ্বিতীয় প্রসঙ্গে, সেটা হচ্ছে বিরোধীদের আরেকটা কথা, যৌক্তিকতা তো আজকেও বোঝা গেল, সেটা হচ্ছে ললিত মোদির বিরুদ্ধে আজকে মহারাষ্ট্রের একটা বিশেষ আদালত নন বেলেবল অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করলো, আমি বলছি, এবং ইডির আবেদনের ভিত্তিতে। তো এইটা তো অন্যতম বিরোধীদের অভিযোগ ছিল এই সরকারের বিরুদ্ধে, যে ললিত মোদিকে সুবিধা পাইয়ে দেয়া। শুধু তাই নয়, আজ অবধি তুমি আজকে কথা বলছি, সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার তার পাসপোর্টটা বাতিল করার আর্জি অবধি করেনি আজ অবধি। না না, এইগুলো ঠিক প্রসেস মতো হবে। এক্ষুনি আমরা ডিসকাস করলাম এবং সরকার সেখানে ইনভেস্টিগেট। না না, আমি বলছি লোয়ার কোর্টে যখন কংগ্রেসের আমলে দীর্ঘদিন ললিত মোদির বিরুদ্ধে এই লাইট ব্লু কর্নার নোটিশ কেন, তখন রেড কর্নার নোটিশ তারা জারি করলো না কেন? তারা যদি এই বিষয়ে এই বিষয়টা সামনে আসা অবধি এই লাইট ব্লু কর্নার নোটিশ তো ইউপিএ সরকারই, আমি তো জানতে চাই যে তার মানে লাইট ব্লু কর্নার নোটিশে কি তাকে ফিরিয়ে আনানো যায়? সরকার এলো লাইট ব্লু কর্নার বছর পরে, এক বছরই হয়েছে, সেটাই তো বলছি। আমি বলছি এক বছর অপেক্ষা করলে তোমরা রেড কর্নার নোটিশ জারি করে এক বছরে যতগুলো এই ইনভেস্টিগেটিং এজেন্সি আছে তাদেরকে স্বতন্ত্রভাবে কাজ করতে দেওয়া হয়েছে। এতদিন তো কংগ্রেসের ইচ্ছা মতো তারা কাজ করত। সুতরাং এখন তাদেরকে ন্যাচারাল রেড কর্নার নোটিশ জারি হলো এক বছর পরে, তাদেরকে ন্যাচারাল টাইমটা তো দিতে হবে। গেলে না যে পাসপোর্টটা বাতিল করার জন্য করছি না, আমাদেরও তো সেটা দাবি, আমরা তো সেটা চাই যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক,
কিন্তু সেখানে এজেন্সিগুলোর তারা যেইভাবে তারা এগোতে চাইছে তারা এগোবে, আমরা সেখানে ইনফ্লুয়েন্স করছি না। এটা কংগ্রেসের সময় যে ট্রাভেল ডকুমেন্টের জন্য বলেছিল তৎকালীন সুপ্রিম কোর্ট, এখন তো সুপ্রিম কোর্টে সেরকম বক্তব্য না। এখন বিষয়টা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে, দেশের সরকার বিশ্বের দরবারে আজকে একটা ভালো একটা ইতিবাচক নিজের ছবি প্রতিষ্ঠা করেছে। দেশের সরকার বিশ্বের দরবারে আজকে একটা ভালো একটা ইতিবাচক নিজের ছবি প্রতিষ্ঠা করেছে, কিন্তু আমরা কি দেখছি অপরদিকে কারা হাত মিলিয়েছে? বামপন্থীরা আর কংগ্রেসরা। কারা? এক কংগ্রেস যে গণতন্ত্র মানেনি, কিষাণ বলছে ইতিবাচক ছবি। আমার প্রশ্ন থাকবে যে একের পর এক যে দুর্নীতির অভিযোগ এবং সেই দুর্নীতি অভিযোগের ব্যবস্থা না নেওয়া, অন্তত যারা পদে আছেন ক্ষমতাসীন আছেন তাদের পদ থেকে সরিয়ে সুষ্ঠু তদন্তের ব্যবস্থা না করাকে ইতিবাচক ছবি বলে কিনা আমরা জানি না, সেটা বিতর্ক সাপেক্ষ। কিন্তু এখন আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে দুটো সিচুয়েশনের আমরা আলোচনা করব। একটা হচ্ছে 1984 সালে যখন বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজীব গান্ধী সরকার গড়লেন, এইরকমই প্রায় এক বছরের মাথায় বোফোর্স কেলেঙ্কারির কথা উঠল, একই রকমভাবে টালমাটাল হয়ে গেল। আর 30 বছর পর যখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কোনো একটি দল লোকসভা দখল করে, তারপর ঠিক এক বছরের মাথায় আবার টালমাটাল সেই সংসদ। দেখুন, বিপুল প্রতিশ্রুতি, ঝুলি ভরা আসন, কিন্তু এক বছর কাটতে না কাটতেই নানা বিতর্কে জর্জরিত নরেন্দ্র মোদীর সরকার। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে তার সঙ্গে 30 বছর আগে রাজীব গান্ধীর সরকারের মিল খুঁজে পাচ্ছেন। 1984 সালে রাজীব গান্ধী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে এসেছিলেন। 30 বছর পর পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছেন নরেন্দ্র মোদী। 414টি আসন পাওয়ার পরও বছর ঘুরতে না ঘুরতেই রাজীব সরকার বোফোর্স কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে ল্যাজগোবরে হয়ে গিয়েছিল, সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি। মোদীর 5 বছর হতে এখনও অনেক দেরি থাকলেও শুরুতে মিল রয়েছে রাজীব সরকারের সঙ্গে। রাজীব গান্ধীর মিস্টার ক্লিন ইমেজের মতোই দুর্নীতিমুক্ত প্রশাসনের প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় এসেছেন নরেন্দ্র মোদী, কিন্তু ইতিমধ্যেই তার দলের শিবরাজ সিংহ চৌহান, বসুন্ধরা রাজে, রমন সিংহ, পঙ্কজা মুন্ডেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, যার ফলে একদা যে কোনো ইস্যুতে মুখ খোলা নরেন্দ্র মোদীরই এখন মুখ বন্ধ। সংস্কারের ঘোড়া ছোটানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও কংগ্রেসের চাপের মুখে জমি বিল নিয়ে পিছু হটার ইঙ্গিত দিয়েছে মোদী সরকার। জিএসটি নিয়েও সমাধান সূত্র নেই। মোদীর মেক ইন ইন্ডিয়া স্লোগান শুনতে ভালো লাগলেও তার বাস্তবায়ন বর্তমান পরিকাঠামোয় আদৌ সম্ভব কিনা তা নিয়ে ইতিমধ্যেই বিরোধী থেকে বহু অর্থনীতিবিদও প্রশ্ন তুলছেন। কড়া পাকিস্তান নীতির মোদীর প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে, ভারতীয় সেনাদের হত্যা করছে, জঙ্গি হামলা চালাচ্ছে, কিন্তু একবার মোদী নওয়াজ শরীফের সঙ্গে শাল বিনিময় করছেন তো পরক্ষণেই কথাবার্তা বন্ধ করে দিচ্ছেন, তারপর আবার ফের হাত মেলাচ্ছেন। মোদী সরকারের পাক নীতির এই অস্পষ্টতা নিয়েও কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে। বিরোধীরা সংখ্যায় নামমাত্র হওয়া সত্ত্বেও তাদের বুঝিয়ে সুঝিয়ে সংসদ চালাতে না পারাতেও মোদী সরকারের মাথা ব্যথা বেড়ে গিয়েছে বলে মত পর্যবেক্ষকদের একাংশের। সংসদীয় রাজনীতিতে বহু সময় সরকারের তরফে ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগিয়েও বিরোধীদের শান্ত করা হয়, কিন্তু মোদী সরকারের সেই কাজের দায়িত্ব আদৌ কাউকে দেওয়া হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে রাজনৈতিক মহলে, যার জেরে দিনের পর দিন সংসদ অচল। সব মিলিয়ে দলের কাণ্ডারি হিসেবে লোকসভা ভোটে দারুণ ফল করলেও ক্ষমতায় আসার পর মোদী সরকারের মাথা ব্যথার কারণ ক্রমেই বাড়ছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। এবিপি আনন্দ। এর সঙ্গে আমার একটা ছোট্ট প্রশ্ন যোগ করার, আমার অনুজ প্রতিম ভাই কৃষাণু সে যতটা বোঝে, কোন অজ্ঞাত কারণে বিজেপির যে নেতারা দেশের কাছে সর্বমান্য নেতা হিসাবে পরিচিত সেই নেতৃত্বের একজন লালকৃষ্ণ আদবানি ততটা বোঝেন না। আপনি বলছেন যে লালকৃষ্ণ আদবানির নাম জয়েন হাওয়ালাকে তার সময় একেবারে নৈতিকতার প্রশ্নে তিনি বলেছিলেন যে সংসদে যাব না যতক্ষণ না ক্লিন চিট পেয়েছি, ক্লিন চিট পেয়ে তারপরে আবার জিতে তারপরে এসেছেন। আমি আসবো সুখবিলাস, আপনার কাছে আমার পরিষ্কার প্রশ্ন, খুব ভালো যে সুষমা, বসুন্ধরা, ব্যাপম এইসব ইস্যু তুলে দিল্লি একেবারে আপনারা মাতিয়ে দিচ্ছেন, ওখানে সুষমা, বসুন্ধরা, ব্যাপম ইস্যু তুলছেন, এখানে কপিল সিব্বাল মদন মিত্রের হয়ে মামলা লড়তে আসছে, ইয়ে বাত হজম নেই হই না। কপিল সিব্বাল আগামীকাল দেখতে পাবেন, দেখাবো। কপিল সিব্বাল তো এর আগেও যখন লড়াই করেছিলেন, লড়েছিলেন সরকারের লড়েছিলেন, তখন উনি বলেছিলেন যে এটা আমার প্রশাসনের ব্যাপার।
ওই প্রফেশনের ব্যাপার। উনি বারবার বলেছেন আমি প্রফেশনকে রাজনীতির সঙ্গে আলাদা করতে চাই না, কেমন চাই না, এবং তিনি বারবার শুনুন প্রাক্তন মন্ত্রী কয়েক মাস আগে মুখপাত্র ছিলেন, এক একজনের এক এক রকম অ্যাটিটিউড থাকে। তিনি যদি মনে করেন যে রাজনীতি এবং প্রফেশন আমার দুটো আলাদা, এবং শুধু তাই নয়, এর আগে তিনি বলেছেন যে আমি এই জন্য এআইসিসির মানে সর্বোচ্চ নেতৃত্ব আপনাদের নেতৃত্ব পারমিশনও দিয়েছে, নেতৃত্ব এটা বলতে পারেন না যে তুমি খাওয়া দাওয়া ছেড়ে দাও। ভারতবর্ষে কতজন লোকে প্রফেশন হিসেবে দেখে, তো পার্টিগত এথিক্স নেই, কংগ্রেসের পার্টিগত এথিক্স নেই। কপিল সিব্বল তার পার্টির প্রতি কতটা কি বলবো মানে আনুগত্য কি না, আরো লয়ালটি কতটা আছে, কেমন সেটা তার ব্যাপার। বিভিন্ন জনের ওইটাকে আপনি ভাববেন না ওই যে ধরি মাছ না সুই পানি, কারণ এখানে তৃণমূল যা করছে, তৃণমূল ওই সারদা ইত্যাদির জন্য যেভাবে প্রধানমন্ত্রী মোদী বিদেশে সব জায়গায় গিয়ে ভারতবর্ষের সম্পর্কে যে কথাগুলো বলেছে, ভারতবর্ষ এত উন্নতি করেছে, ভারতবর্ষ এই করেছে, বিজ্ঞানে করেছে, সেগুলো কে করেছিল মশাই? কে করেছিল? কংগ্রেস করেছিল নাকি? লজ্জাজনক যে আপনি দেশের উন্নতি, দেশের মানুষ যে খেটে খুঁটে যে কাজগুলো করছে একলা শ্রেয় আপনি দেশের মানুষ রাজনৈতিক বছরের কংগ্রেস 5,000 বছরের অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত লজ্জাজনক 5,000 বছরের সংস্কৃতিকে আপনি এই মানসিকতার আমরা বিরোধী, আমরা এই মানসিকতার বিরোধী যারা 5,000 বছর সংস্কৃতিকে ওন করতে চায়, এবং আপনি আপনারা 5,000 বছর সংস্কৃতিকে পার্টিগতভাবে ওন করতে চান, এটা ধিক্কার জানাচ্ছি। কি রীতিনীতি জানেন, কি আইন জানেন? আইনের মতো আপনাদের সময় কংগ্রেসের সাংসদ তেলেঙ্গানার 18 জন সাংসদ হয়েছিল, আমাদের সময় আপনারা করতে বাধ্য হয়েছিলেন, তাদের আচরণে বাধ্য হয়েছিল, তার অর্থই নয় আচরণে বাধ্য হয়েছিলেন, তার অর্থ এই নয় যে আমি ওটাকে সাসপেন্ড আমি সমর্থন করব। আরে আপনারা নিজেরা করেছিলেন, সমর্থন করছেন, আপনারা নিজেরা করেছিলেন, সব বাধ্য হয়েছিলেন, আমরা বাধ্য হয়েছি সাসপেন্ড করতে, আমরা বাধ্য হয়েছি তাদেরকে সাসপেন্ড করতে। এই বিতর্ক এবং এই রেস থাকবে, এবং এই রাজনৈতিক বিতর্কের পর একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, তারপর এসে আপনাদের একটা সম্পূর্ণ অন্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যে বিষয়ে সত্যি সত্যি উদ্বেগে যে আমাদের পরবর্তী প্রজন্ম শিশুদের মধ্যে ক্যান্সারের প্রবণতা বাড়ছে, এবং প্রবণতা বাড়ার যা পরিসংখ্যান গোটা দেশের তুলনায় আমরা যদি পশ্চিমবঙ্গকে রাখি কোনো সন্দেহ নেই অত্যন্ত উদ্বেগজনক। এবং তারপর উদ্বেগের আরেকটা পর্যায়ে কি জানেন, যে ক্যান্সার যা কোনোভাবে ছোঁয়াচে নয়, এই আমাদের কলকাতা শহরে আমাদের নাকি সাংস্কৃতিক রাজধানীতে একটি শিশু আরোগ্য লাভের পরও অন্য অভিভাবকরা তাদের সন্তানের সঙ্গে টিউশন পড়তে দিচ্ছেন আমাদের এই কলকাতা শহরে। ছোট্ট একটা বিরতির পর আসবো। আন্তর্জাতিক রাজনীতি, সর্বভারতীয় রাজনীতি, রাজ্য রাজনীতি, এই সব কিছুর পাশাপাশি, এই রাজাহুজির মারার পাশাপাশি আমাদের মনে হয়েছে যে একটা বিষয়, একটা পরিসংখ্যান সত্যি সত্যি আমাদের সচেতন হওয়ার মতো, আমাদের চমকে দেওয়ার মতো। আসলে পরিসংখ্যানটা এই রকম যে পৃথিবীতে প্রতি বছর 2 লক্ষ শিশু ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, আর চমকে দেওয়ার অংশটা হচ্ছে এই যে তার মধ্যে 55,000
এই ভারতবর্ষ থেকে। এই রকম একটা সিচুয়েশনে আমরা যখন দাঁড়িয়ে আছি এবং আমরা যখন শুনি যে আমাদের এই প্রিয় শহর কলকাতাতে একটি শিশু ক্যান্সার থেকে আরোগ্য লাভ অবধি করেছে, কিন্তু অন্য অভিভাবকরা সম্পূর্ণ তাকে একঘরে করতে চাইছে। তারা চাইছেন না তাদের সন্তানরা সেই শিশুটির সঙ্গে পড়ুক। সত্যি সত্যি আমাদের চমকে উঠতে হয়। আমরা শিক্ষিত মানুষ বলে দাবি করি যারা নিজেদের, তাদের প্রত্যেকের লজ্জায় মাথা ঝুঁকে আসে। আমাদের এই বিশেষ অনুষ্ঠান সেটা নিয়ে আমাদের বিষয়। অজ্ঞতায় ছড়াচ্ছে শিশুদের ক্যান্সার, আক্রান্ত হয়ে অস্পৃশ্য কলকাতার স্কুল পড়ুয়া। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন সুমন বন্দ্যোপাধ্যায়। তার সন্তান 4 বছর বয়সে যা লিউকোমিয়া ধরা পড়ে, আজকে সম্পূর্ণ সুস্থ, অথচ তাকে এই ধরনের সামাজিক অস্পৃশ্যতা মুখোমুখি হতে হয়েছে। আছেন অভিজিৎ মিত্র, সমাজতত্ত্ববিদ। আমার অন্যদিকে রয়েছেন ডক্টর সৌমিত্র দত্ত, পেডিয়াট্রিক সাইক্রিয়াটিস্ট, এবং আছেন ডক্টর তুফান কান্তি দলুই, হেমাটোলজিস্ট। ওদের কাছে আসবো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে পরিসংখ্যানটা সত্যি সত্যি আমাদের চমকে দিয়েছে এবং কার্যত আমরা এই ধরনের একটা অনুষ্ঠান করতে নৈতিকতার দিক থেকে, কর্তব্যের দিক থেকে বাধ্য হয়েছি। রাখবো আপনাদের সামনে সেসব তথ্য। মারণ কর্কটের গ্রাসে শৈশব, বড়দের পাশাপাশি এবার ছোটদের মধ্যেও বাড়ছে ক্যান্সারের প্রবণতা। সম্প্রতি একাধিক গবেষণায় উঠে এসেছে এমনই উদ্বেগজনক তথ্য। পরিসংখ্যান বলছে, গোটা বিশ্বে যেখানে বছরে 2 লক্ষ শিশু ক্যান্সারে আক্রান্ত হয়, সেখানে শুধুমাত্র ভারতেই এই সংখ্যাটা 55,000। দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে, বই কমছে না। চিকিৎসকদের মতে ছোটদের ক্যান্সারের ক্ষেত্রে সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো রোগটা সময় ধরা না পড়া। কারণ সাধারণত শিশুদের মধ্যে যে ধরনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি দেখা যায় সেগুলি হলো লিউকোমিয়া, লিম্ফোমাস, ব্রেন টিউমার এবং বোন টিউমার। চিকিৎসকদের একাংশের মতে এই ধরনের ক্যান্সারের ক্ষেত্রে সাধারণত যে ধরনের উপসর্গগুলি দেখা যায় সেগুলি হলো দীর্ঘদিন ধরে জ্বর, গায়ে কালো দাগ, মাড়ি থেকে রক্তক্ষরণ, প্রস্রাবের সঙ্গে রক্তক্ষরণ, গায়ের রং ফ্যাকাশে হয়ে যাওয়া, শ্বাসকষ্ট ইত্যাদি। আর এখানেই বেঁধেছে বিপত্তি, কারণ চিকিৎসকদের একাংশের মতে সাধারণত শিশুদের মধ্যে যে ধরনের সংক্রামক ব্যাধিগুলি দেখা যায় তারও এই একই উপসর্গ। ফলে এই উপসর্গের আসল কারণ যে ক্যান্সার, এটা জানতেই অনেক সময় দেরি হয়ে যায়। এই কারণেই চিকিৎসকদের পরামর্শ, ছোটদের চিকিৎসার ক্ষেত্রেও প্রথম থেকেই অন্যান্য রোগের পাশাপাশি ক্যান্সারের ভাবনাটাও মাথায় রাখা উচিত। আমাদের উচিত হচ্ছে সবার আগে ক্যান্সার মনস্ক হওয়া, মানে সন্দেহটা মাথায় রাখা। যেমন হঠাৎ করে ধরুন বাচ্চা ফর্সা হয়ে যাচ্ছে, কিন্তু দেখা যাবে তার পিছনে অ্যানিমিয়া লুকিয়ে নেই তো। বাচ্চাদের জ্বর হওয়া, অনেক দিন ধরে প্রলং ফিভার, যদি খুব কমন জ্বরের কারণগুলো বাদ করে দেওয়া হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের মাথায় লিউকিমিয়া মাথায় রাখতে হবে। অনেক দিন ধরে বাচ্চা উইক, হয়তো খাচ্ছে না, তারপরে কিছুদিন পরে দেখা গেল তার পেটে একটা সোয়েলিং ডেভেলপ করেছে। মাথায় রাখা যে এর কিন্তু একটা ক্যান্সারও বেরোতে পারে। মা বাবাদের উদ্দেশ্যে চিকিৎসকদের পরামর্শ, বাড়ির খুদের দিকে নজর রাখুন, সমস্যা হলেই ডাক্তারের কাছে নিয়ে যান, প্রয়োজনে নিজেরাও সচেতন থাকুন। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা। ঘটনা চমকাতে পারে, পরিসংখ্যান চমকে দেয়া হতে পারে, কিন্তু হৃদয়হীনতা যে চমক সৃষ্টি করে তা সত্যি সত্যি লজ্জাজনক। আমি কলকাতা শহরের একটি ঘটনা বলেছিলাম, আপনাদের দেখাবো এবার সেই ঘটনা। ক্যান্সার মারণ, কিন্তু সংক্রামক নয়। এই সহজ সত্যটি বোধহয় এখনো বহু সভ্য মানুষের অন্তরেই প্রবেশ করেনি। আর তাই এই 21 শতাব্দীতে দাঁড়িয়েও এখনো ছোঁয়াচে রোগ ভেবে দূরে সরিয়ে রাখা হয় ক্যান্সার আক্রান্তদের। প্রত্যন্ত কোনো গ্রাম নয়, খাস কলকাতায় বসবাসকারী বহু সুশিক্ষিত সুসভ্য মানুষই এখনো মনে করেন একসঙ্গে থাকলে কিংবা এক পাতে খেলে বোধহয় ক্যান্সারের মতো রোগ ছড়িয়ে পড়ে। আর তাঁদের এই অন্ধবিশ্বাসের মাসুল গুনতে হয় শ্রীমনের মতো নিরীহ প্রাণকে। 4 বছর বয়সে রক্তে ক্যান্সার ধরা পড়ে শ্রীমনের। মারণ রোগের সঙ্গে লড়াই করে আজ সে সম্পূর্ণ সুস্থ। মেধাবী শ্রীমন ছোট থেকেই ভালোবাসে পড়াশুনো করতে। সম্প্রতি টিউশনেও ভর্তি হয় সে, কিন্তু বাদ সাধে ক্যান্সার নিয়ে বহু শিক্ষিত শহুরে মানুষের অন্ধবিশ্বাস। মাস 6 আগে একটা কোচিংয়ে আমি ভর্তি করেছিলাম ওকে। সেখানে হঠাৎ করে আমাকে ফোন করে বলছে আপনাকে দেখা করতে বলছে যে আপনার ছেলেকে আর এখানে করা যাবে না। 2 দিন না 3 দিন হয়েছে। আমার এখানে একটা অসুবিধে হচ্ছে। কী অসুবিধে না, আরও যে 4 জন বাচ্চা আছে তারা বিভিন্ন কিন্তু বড় বড় স্কুল থেকেই এসছে, তাদের যে গার্জেন তারা বলতে চাইছে যে এই পেশেন্ট মানে এরকম যেহেতু তার লিউকোমিয়া আছে তো ওদেরও হয়ে যেতে পারে আর কি। শ্রীমনের বাবার আক্ষেপ, শিক্ষক হিসেবে যার কর্তব্য ছিল ক্যান্সার সম্পর্কে এমন ভুল ধারণা দূর করা, সেই তিনি কিনা ঘুরিয়ে বলে দিলেন শ্রীমনকে পড়াতে পারবেন না। সায়েন্সের টিচার, তো সায়েন্সের টিচার হয়ে এইটুকুন এখনও আপনার কাছে পৌঁছয়নি বার্তাটা যে এইটা লিউকোমিয়া জিনিসটা কী, কোথা থেকে আসে, কোনটা ছোঁয়াচে কোনটা ছোঁয়াচে নয়।
শ্রীমন একা নয়, মাঝে মধ্যেই এমন ছবি দেখা যায় রাজ্যের নানা প্রান্তে। কখনো ক্যান্সার আক্রান্ত শিশুকে স্কুলে রাখতে অস্বীকার করেন শিক্ষক শিক্ষিকারা, কখনো রোগের কারণেই তার জায়গা হয় না আঁকার স্কুলে। লেখাপড়া জানা মানুষের মধ্যে ক্যান্সার সম্পর্কে এমন ভুল ধারণায় হতবাক চিকিৎসকদের অনেকেই। তাদের বক্তব্য, স্পর্শ করলে কিংবা একসঙ্গে খেলে যে ক্যান্সার একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়ে না, তা তো এতদিনে সবারই জানা উচিত ছিল। কোনোভাবেই ক্যান্সার ছোঁয়াচে নয়। ক্যান্সার আজকালকার দিনে সে বড়দের হোক বাচ্চাদের হোক, আমরা জানি যে এটা জিনের বিবর্তন হয়। ক্যান্সার পেশেন্ট, সে বাচ্চার ক্যান্সার হোক বড় ক্যান্সার হোক, তার মুখের খাবার যদি কেউ খায়, তার লালা তার কারো খাবারের মধ্যে যায়, তার জামা কাপড় কেউ ইউজ করে, টয়লেট ইউজ করে, এর কোনোভাবেই ছোঁয়াচে নয়। ইভেন একটা ক্যান্সার রোগীর রক্ত, ব্লাড ক্যান্সার রোগীর রক্ত যদি আরেকজনকে দেওয়া হয়, তার শরীরে রক্ত চলে যাবে না। শ্রীমন্দির এই ছবি প্রশ্ন তুলে দেয় আমাদের ক্যান্সার সচেতনতা নিয়ে। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা। সুমনবাবু, আমরা এবং দর্শকরা শুনে খুব খুশি হবেন যে এই মুহূর্তে আপনার পুত্র আরোগ্য লাভ করেছে, কিন্তু আমি বলছি ক্লাস 9-এ পড়ছে, বিজ্ঞান ভালোবাসে, সেখানে বিজ্ঞানের একজন শিক্ষক, এটা তো শুধু একজন শিক্ষক ব্যক্তির প্রশ্ন নয়, এটা সমাজের একটা দৃষ্টিভঙ্গি, দৃষ্টিকোণের প্রশ্ন। মানে ভিকটিম ফ্যামিলি বা পীড়িত পরিবার হিসেবে ঠিক কতটা এই ধরনের মানে সোশ্যালি স্টিগমাটাইজড হওয়ার ঘটনা আপনাকে পীড়া দিয়েছে, কতটা ফেস করতে হয়েছে? এটা ফেস করতে হয়েছে বলতে, আমি এর আগে কোনো সময় এরকম কোনো রকম ঘটনা সেরকম সম্মুখীন হতে হয়নি। সাম্প্রতিককালে একটি জায়গাতে মানে আমি পেলাম, খুব বাজে লাগলো আমার এটাই, যে আমি যখন ছেলেকে নিয়ে শিশুর ক্ষেত্রে আমি যখন উনি সায়েন্স টিচার ছিলেন, তো ওনাকে কোচিনে ভর্তি, ওনার কোচিনে আমি ভর্তি করি ছেলেকে, তো কাছাকাছি একটি জায়গায়। তো ওনার আরও 5 জন স্টুডেন্ট সেই সময় রয়েছে, মানে একটি ঘরের মধ্যে ওনার স্টুডেন্টও রয়েছে এবং ও পড়বে। 3 দিন গেছে আমার ছেলে, 3 দিন যাওয়ার পর আমাকে ফোন করেছে, বলছে আপনার সঙ্গে একটা কথা আছে, তো আপনি যদি আসেন একটু কথা বলা যাবে। ঠিক আছে, আমি এবং ওর মা দুজনেই আমরা সেখানে যাই। তখন কোনো স্টুডেন্ট ছিল না, অনলি উনি ছিলেন আর সঙ্গে ভেতরে ওর ফ্যামিলি বলতে ওনার এক ওয়াইফ এবং ওনার বাচ্চা, ওর একটা শিশু আছে, মানে বাচ্চা একটি মেয়ে, ওই মানে পরের ঘরটায় ছিল আর কি, পরের ঘরে। এবার আমি কথা যখন বলি ওনার সঙ্গে যে কি ব্যাপার, তখন বলছেন যে তো আপনাদের এই ব্যাপারটা একটা কীরকম জায়গায় চলে গেছে, আপনার যে এই রোগটা আছে, মানে রোগ বলতে কি রোগ, বলছে এই যে ব্লাড ক্যান্সার, মানে কি রোগটার নাম জানেন? তখন বলছে ওই যে ALL। আমি বলছি হ্যাঁ, অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়াকে বলে। তো আপনি কি বলতে চাইছেন বলুন তো? বলে কি আমি কিছু ভাবছি না, মানে আমি এটাকে খুব সিম্পলভাবে নিচ্ছি, কিন্তু আমার স্টুডেন্ট যারা আছে তাদের পেরেন্টস, মানে তার মা বা এরা বা তারা বলছে যে এটি খুব ছোঁয়াচের ব্যাপার, তো এই রাখতে আমি স্টুডেন্টকে আমি পাঠাতে পারবো না, আমরা মেয়েকে আমি পাঠাতে পারবো না। মানে কোনো সন্দেহ নেই, মানে সত্যি বোধহয় লজ্জায় মানে আমি খুবই মাথা ঝুঁকে যায়, মানে গোটা সমাজের তরফ থেকে আপনার কাছে ক্ষমা চাইতে ইচ্ছে করছে আমার। আমি ডক্টর দত্তর কাছে যাব। কিছুদিন আগে আমাদের প্রতিনিধি তুলে এনেছিলেন একজন বর্ধমান থেকে মহিলা, তার চিকিৎসা হলো SSKM-এ। তার স্বামী হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করছেন যে এখন ছাড়বেন না, এখন বেডেই রাখুন, তার কারণ গ্রামে ফিরতে পারবো না। গ্রামের যিনি রাজনৈতিক নেতা তিনি বলছেন যে ছোঁয়াচে অসুখে গ্রামে ঢুকতে দেওয়া হবে না। আমি বলছি এটা একটা বিচ্ছিন্ন শহরের একজন মাস্টারমশাইয়ের ঘটনা নয় বা 3 জন অভিভাবকের ঘটনা নয়, এটা তার থেকে বৃহত্তর। এ কোথায় দাঁড়িয়ে আছি আমরা? আমার সত্যি খারাপ লাগছে যেরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হয়েছে, কিন্তু ধরুন এই যে স্টিগমা, যেটা আমরা মনে করি যে আমরা সকলের মতো নয়, আইডিয়াল হেলথ অ্যাকচুয়ালি একটা ইউটোপিয়া, সবারই আমাদের কিছু না কিছু অনেক সময় অসুস্থতা থাকে। তো এই স্টিগমার ওপরে বড়দের নিয়ে আমরা একটা কাজ করছি টাটা মেডিকেল সেন্টার কলকাতাতে, যে দেখা যাচ্ছে যে ব্রেস্ট ক্যান্সারে যারা আক্রান্ত, অনেক সময় তারা ব্রেস্ট ক্যান্সার সেরে যাওয়ার পরে কম বয়সী 40 বছরের কম বয়সী মহিলা, তারা নিজেরা স্টিগমাটাইজ ফিল করছেন যারা যখন ফিরে যাচ্ছেন। আচ্ছা, এবার এইটা আপনি যদি এইটা বলছেন, শিশু কিশোরদের ওপর এর ইম্প্যাক্টটা ভাবুন। যখন চিকিৎসা শুরু হচ্ছে, কেমো শুরু হচ্ছে, শারীরিক একটা পরিবর্তন অত্যন্ত স্বাভাবিক। তখন শুধু তার যে মানসিক অবস্থা নয়, তার পারিপার্শ্বিক যদি তাকে সাপোর্ট না করে, তাহলে সে কোথায় গিয়ে দাঁড়াবে? অবশ্যই, মানে একটি শিশু, তার প্রতি আমাদের সবার সামাজিকভাবে দায়বদ্ধতা আছে, এবং তাকে তখন যখন সে সব থেকে ভালনারেবল, তখন আমাদের দরকার যে তার অভিভাবক, টিচার
বন্ধু, আত্মীয়, পরিজন সবাই তার পাশে দাঁড়ানো। ক্যান্সার না হলেও প্রত্যেক শিশুর পাশে দাঁড়ানো উচিত, একেবারে আরো বেশি করে দাঁড়ালে যদি আত্মবিশ্বাস আমরা আমাদের সমাজ সেই শিশুগুলোকে যোগাতে পারি, তাহলে তারা কি করতে পারে, কি স্বপ্ন দেখাতে পারে, সেই ছবিটাও আপনাদের দেখাবো। আমরা দেখাবো হুগলির তানিয়া কিংবা সুভাষ গ্রামের অঞ্জলিকে। অঞ্জলির হাড়ের ক্যান্সার হয়েছিল, একটি পা বাদ চলে গেছে, কিন্তু এখনও তার প্রতিজ্ঞা নৃত্যশিল্পী হওয়া, এবং সে আত্মবিশ্বাসী এবং সেই রাস্তায় এগিয়ে চলেছে। সুধা চন্দন যদি পারে, তাহলে আমাদের এই অঞ্জলি পারবে না কেন? আমরা সবাই কি পারি না তাদের পাশে একটু দাঁড়াতে? দেখুন, উদ্বেগ আছে, চিন্তা আছে, কিন্তু সেই সঙ্গে আছে স্বস্তির হদিশও। ইন্ডিয়ান ক্যান্সার সোসাইটির একটি আর্টিকেলে বলা হয়েছে, ছোটদের ক্যান্সারের ক্ষেত্রে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা অনেক বেশি। শৈশবের ক্যান্সার ঠিক সময় ধরা পড়লে 75% ক্ষেত্রেই তার নিরাময় সম্ভব। যদি আমরা আর্লি স্টেজে ধরে রিসেক্ট আউট করে দিতে পারি, এবং তারপরে কিছু কেমোথেরাপি প্রোটোকল আছে যেগুলো খুব ডিফিকাল্ট মেনটেন করা, বাট স্টিল তার আউটকাম বেশ ভালো হয় যদি আর্লি স্টেজে ধরতে পারি। শুধু তাই নয়, ক্যান্সারের চিকিৎসার গুরুত্বপূর্ণ অংশ কেমোথেরাপি। চিকিৎসকদের একাংশের মতে বিভিন্ন সময় দেখা গিয়েছে বড়দের তুলনায় শিশুদের শরীরে কেমোথেরাপি বেশি দ্রুত এবং ভালোভাবে কাজ করছে, তাই তাদের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাও অনেক বেশি। ঠিক যেমনটি হয়েছে অঞ্জলি এবং তানিয়ার ক্ষেত্রে। বছর দুয়েক আগে সুভাষ গ্রামের অঞ্জলির শরীরে যখন ক্যান্সার ধরা পড়ে, ততদিনে রোগ গড়িয়েছে খারাপ দিকে। ফলে ক্যান্সার দূর করতে গিয়ে অঞ্জলির একটি পা বাদ দিতে হয় চিকিৎসকদের। তবে পা হারালেও অঞ্জলি আজ সুস্থ, স্বপ্ন দেখছে নৃত্যশিল্পী হওয়ার। আমি এখন ভালো আছি, আমি নাচ করতে চাই, আমার নাচ ভালো লাগে, আমি ডান্সার হতে চাই। হসপিটাল থেকে যখন জানালো যে ওর ক্যান্সার হয়েছে, তখন আমরা খুব ভেঙে পড়েছিলাম। সবাই আমাকে বোঝালো যে এই রোগটা চিকিৎসা করলে ভালো হয়। আমার মেয়ের চিকিৎসা হয়েছে, এখন খুব ভালো আছে, ও ডান্সার হতে চায়। সুধা চন্দন তো পা নেই, তো ও যদি ভালো হতে পারে, নাচ ভালো ডান্সার হতে পারে, তাহলে আমার মেয়ে কেন পারবে না? মাত্র 4 বছর বয়সেই বোন ক্যান্সার থাবা বসায় হুগলির তানিয়ার জীবনে, যদিও এখন সে সম্পূর্ণ সুস্থ। পড়তে বসতে পারতাম না, বেশি চাপ নিতে, বেশি স্ট্রেস নিতে পারতাম না, একটু খুবই অসুবিধা হতো আমার এই শরীর খারাপটা হতে। ভালো করে পড়াশোনা করব, আঁকার দিকে একটু ভালো হব, এটাই চাই। আস্তে আস্তে এখন মোটামুটি ভালোই করছে, পড়াশোনা করছে, স্কুল যাচ্ছে। চিকিৎসকেরা বলছেন, ছোটদের ক্যান্সার নিরাময়ের ক্ষেত্রে সবথেকে জরুরি মা বাবা সচেতনতা। একটা ছটফটে বাচ্চা, সে হঠাৎ এই দুষ্টুমি ছেড়ে দিয়ে ঝিমিয়ে পড়লো, নেতিয়ে পড়লো, ঘ্যান ঘ্যান করে কাঁদছে, খেলছে না, দুষ্টুমি করছে না, খাচ্ছে না। এই রকম হলেই কিন্তু আপনি আপনার যে চিকিৎসক তার সঙ্গে যোগাযোগ করবেন। মা বাবা সচেতন হন, সুস্থ রাখুন সন্তানকে। নিমাই পান্ডা ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ। টটাতলুই আমি পাশাপাশি মুদ্রার দুটো দিক দেখাই। একটা হচ্ছে পরিসংখ্যান যেটা বলছে ঠিক সময় যদি ধরা পড়ে 75% বাচ্চা একেবারে কিওর হয়ে যায়, রোগের কোনো চিহ্ন মাত্র বড় হয়ে তার শরীরে থাকে না। আবার মুদ্রার উল্টো দিকটা হচ্ছে চিকিৎসাটা হবে কোথায়? 12টা মাত্র বেড, এবং সরকারি পরিকাঠামো, আলাদা ডিপার্টমেন্ট নেই, আলাদা ওয়ার্ড নেই, কোথায় যাবেন মানুষ? যেটা বিষয় সেটা হচ্ছে চিলড্রেন যে ক্যান্সার, সেটা একদম ঠিক যে আমাদের 2 লক্ষের মতো হচ্ছে পৃথিবীতে দেখা যায় যে এই চাইল্ডহুড ক্যান্সার হয়। এই চাইল্ডহুড ক্যান্সারের মধ্যে যেগুলো আমরা যদি ডেভেলপ কান্ট্রিতে, সেখানে কিন্তু দেখা যায় যে 10 আউট অফ 7 হচ্ছে কমপ্লিটলি কিওর হয়ে যায় যদি আমরা চিকিৎসাটা করাতে পারি। কিন্তু যেগুলো পুর সোশিও ইকোনমিক্যাল কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রি, এখানে কিন্তু পরিসংখ্যানটা অত ভালো না। দেখা গেছে অ্যারাউন্ড 25 থেকে 30% কিন্তু বাচ্চা সুস্থ হয়ে উঠতে পারে। মানে ধরুন একদিকে সচেতনতা নেই বলে ডিটেক্ট করতে দেরি হচ্ছে, অনেক অ্যাডভান্স স্টেজে ধরা পড়ছে। সো আমাদের যারা পোর সোশিও কন্ডিশন, 1 নম্বর হচ্ছে আমাদের যে ক্যান্সার হচ্ছে, ক্যান্সার ডিটেকশন সেটা দেরি করে হচ্ছে, এবং তারপরে সঠিক জায়গাতে গিয়ে চিকিৎসা করানো, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং সবথেকে বড় কথা যেটা, সেটা চিলড্রেন চিকিৎসাটা কিন্তু অনেক লং টার্ম ট্রিটমেন্ট। যেমন লিউকেমিয়া আমরা ট্রিটমেন্ট বলে থাকি, যে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, এটা আমরা 2 বছর ধরে কেমোথেরাপি দিয়ে থাকি, এবং যদি ঠিক মতো করে চিকিৎসা করানো যায় তাহলে কিন্তু 80 থেকে 85% কিন্তু একদম সারানো যায়। ঠিক একই রকমভাবে যেটা লিম্ফোমা বলি আমরা। কিন্তু আমার এইখানেই প্রশ্ন, এবং দর্শকদেরও বোধহয় প্রশ্ন থাকবে, যে চিকিৎসাটা হবে কোথায়? যদি এই রাজ্যে মাত্র 12টা বেড থাকে, তাহলে কোথায় চিকিৎসার সুযোগ পাবেন তারা? দেখুন।
পরিসংখ্যান বলছে ক্রমেই বাড়ছে ক্যান্সারে আক্রান্ত শিশুর সংখ্যা। এই পরিস্থিতিতে যে প্রশ্নটা চিকিৎসক থেকে অভিভাবক সবাইকে বেশি করে ভাবাচ্ছে তা হলো, ক্যান্সারে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য কতটা প্রস্তুত আমাদের সরকারি হাসপাতালগুলি? আর এখানেই লুকিয়ে রয়েছে আরো বড় উদ্বেগ, কারণ সত্যিটা হলো ক্যান্সারে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য এই রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে আলাদা করে কোনো পরিকাঠামো নেই। ফলে বড়দের সঙ্গে একই ওয়ার্ডে ভর্তি হয়েই চিকিৎসা করাতে হয় খুদেদের। তাদের মাঝে শুয়েই নিতে হয় কেমোথেরাপি, স্যালাইন, এমনকি রক্ত। যেখানে চিকিৎসকদের অনেকেরই মতে এই ধরনের গুরুতর রোগে আক্রান্ত শিশুদের ক্ষেত্রে সবথেকে বেশি জরুরি মানসিক দিক থেকে সুস্থ এবং সতেজ থাকা। সেটা তখনই সম্ভব যখন তারা নিজেদের পছন্দের জগতে থাকতে পারবে। কিন্তু এই রাজ্যে সেই স্বপ্ন অলীক। একমাত্র চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে শিশুদের জন্য পৃথক বেড রয়েছে, তবে সংখ্যাটা মাত্র 12। এই পরিস্থিতিতে অপেক্ষাতেই দিন কেটে যায় বহু রোগীর। একটা 12 বেডের পেডিয়াট্রিক অনকোলজি ওয়ার্ড তৈরি করার উদ্যোগ নিয়ে সেটা গত 3-4 বছর ধরে খুব সাকসেসফুলি চলছে। আমাদের প্রয়োজনের তুলনায় ডেফিনেটলি ছোট। আমাদের যেটা মানে প্রয়াস আছে যে সেকেন্ড ক্যাম্পাস যেটা রাজারহাটে হচ্ছে, পেডিয়াট্রিক অনকোলজি যাতে মানে একটা বড় সেগমেন্ট থাকে সেটা করা হবে। এই ছবি শুধু রাজ্যেরই নয়, গোটা দেশের। 2009 সালে একটি সমীক্ষায় দেখা যায় ভারতে মাত্র 55 জন শিশুদের ক্যান্সার বিশেষজ্ঞ বা পেডিয়াট্রিক অনকোলজিস্ট রয়েছেন, যাদের মধ্যে 15 জনই মুম্বাইয়ে, বাকিরা ছড়িয়ে ছিটিয়ে দেশের অন্যান্য শহরে। শুধু তাই নয়, দেশের 250-রও বেশি মেডিকেল কলেজে তো শিশুদের ক্যান্সারকে স্পেশালিটি হিসেবে দেখাই হয় না। দেশের চিকিৎসা পরিকাঠামোর এই হাল যে শিশুদের কর্কট চিন্তা আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে তা বলাই বাহুল্য। নিমাই পান্ডা, এবিপি আনন্দ। আমি একটু অভিজিৎ বাবুর কাছে আসবো। কিছুদিন আগে সংবাদপত্র এবং সমস্ত টেলিভিশন চ্যানেলের শিরোনাম হয়েছিল বাগুইহাটির ওয়েল টু ডু একটা পরিবার, বাবা, মা, ছেলে, এবং ছেলের বোন ক্যান্সার ধরা পড়ল। পরিবারের 3 জনই আত্মহত্যার পথ বেছে নিলেন। অথচ মানে আমি বলছি বোন ক্যান্সার এখন কলকাতাতেও কিউরেবল, চিকিৎসার খরচা আগে যা ছিল তার থেকে অনেক কমেছে, কিন্তু বিজ্ঞানকে সুযোগ দেয়া হলো না। কোথাও কি মনে হচ্ছে যে এই যেটা সুমনবাবুর পুত্রকে ফেস করতে হয়েছে, ওদের পরিবারকে ফেস করতে হয়েছে, বাগুইহাটির গোটা পরিবার আত্মহত্যার পথ বেছে নিল, কোথাও এ বিষয়ে সচেতনতার অভাব? আসলে একটা ফিয়ার, মানে একটা স্পেক্টার, কতগুলো ডিজিজ টার্মিনাল বলে চিহ্নিত হয়ে আছে, এবং এই কনসেপ্টটাই এত অপারেটিভ যে সেখানটাই ডিমোরালাইজ করে দিচ্ছে। এবং শুধু ডিমোরালাইজ মানে কি, মানে আমাদেরকে কোনো রকম এগোবার পথেই ডিসেবল করে দিচ্ছে। মানে ক্যান্সার মানে সব শেষ, এই নোশনটা। যে মুহূর্তে জানা গেল ক্যান্সার, ইট ইজ গন। ঠিক তেমনি এইডস ইত্যাদি ইত্যাদি একই। তবে ক্যান্সারের ক্ষেত্রে আগে ছিল টিবি, টিবিও সাংঘাতিক স্টিগমাটাইজ ছিল এবং শিফট করেছে, কিন্তু ক্যান্সারটাকে নিয়ে যে এই স্টিগমার ব্যাপারটা কি। কিন্তু আপনি বলুন, এত প্রচার, এত মানে প্রায় ঘরে ঘরে হচ্ছে, দুর্ভাগ্যজনকভাবে এরম ছড়িয়ে পড়েছে, এরপরও ক্যান্সার ছোঁয়াচে না ছোঁয়াচে নয়, এ নিয়ে মানুষের, শিক্ষিত মানুষের সংশয় থাকবে। আমার একটা খুব আই হ্যাভ এ ভেরি কিঙ্কি ভিউ অ্যাবাউট মাই ওন সোসাইটি। সেটা হচ্ছে এই, আমরা খুব চাই জানেন তো টু এক্সক্লুড পিপল। সেই জন্য এই যে স্টিগমা ইজ এ মেজর ওয়েপন, very silent, clever weapon of excluding people, দূরে সরিয়ে দেওয়া। এবং এই দূরে সরিয়ে দেওয়ার ব্যাপারটা এত প্রবল, আমি তো সর্বস্তরে দেখি। এই স্টিগমাটা হাইলি পপুলার, অর্থাৎ এই অসুখ নিয়ে, অমুক নিয়ে সরিয়ে দেওয়া। ঠিক ঠিক ঠিক। এবং বৃহত্তরভাবে আমাদের সমাজ বোধহয় রাজনীতি নিয়েও যেভাবে বিভেদ হয়ে যায়, এই সবটাই বোধহয় কোথাও একটা একই সূত্রে গাঁথা। আপনাদের দেখাবো যে সচেতনতার অভাব বা ঠিকভাবে রোগকে চিনতে না পারা, ঠিক সময় ডাক্তারবাবুদের কাছে নিয়ে না যাওয়া, কত মারাত্মক ঘটনা ঘটতে পারে। এই পশ্চিমবঙ্গের একাধিক ক্ষেত্রে, শিশুদের ক্যান্সারের ক্ষেত্রে তার প্রচুর নজির রয়েছে। দেখুন, আপনার ছোট ছেলে বা মেয়েটি হয়তো কয়েকদিন ধরেই বলছে তার চোখে বড্ড ব্যথা হচ্ছে। আপনি ভাবছেন এই নির্ঘাত পড়তে না বসার বাহানা, কিন্তু চিকিৎসকেরা বলছেন এটা তার বাহানা নাও হতে পারে। সত্যিই হয়তো তার চোখে ব্যথা হচ্ছে। সময়ে চিকিৎসা না হলে এই সামান্য ব্যথাই হয়তো রূপ নিতে পারে ভয়ঙ্কর কোনো রোগের, যে রোগটার নাম
ক্যান্সারও হতে পারে। আপনার সামান্য গাফিলতি কিংবা অবহেলা আপনার সন্তানকে চিরদিনের মতো ঠেলে দিতে পারে অতল আঁধারে, যেমনটি হয়েছে আসানসোলের বাসিন্দা বছর 3 নিখাত পারভিনের সঙ্গে। বছর 2 আগের কথা, হঠাৎই একদিন মা বাবা দেখে নিখাতের একটি চোখ দিয়ে অনবরত জল পড়ছে, চোখটি সামান্য ফুলেও গিয়েছে। সবাই ভাবলেন নিশ্চয়ই খেলতে গিয়ে চোখে কিছু পড়েছে, সেই মতো ড্রপও দিলেন স্থানীয় এক চিকিৎসক। তারপর সময় যত গড়িয়েছে ততই বেড়েছে চোখের সমস্যা। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতাল, এক ওষুধ থেকে অন্য ওষুধ। অবশেষে যখন রোগ ধরা পড়ল ততদিনে 4র্থ পর্যায়ে পৌঁছে গিয়েছে ক্যান্সার। জন্মের কিছুদিন পরই নার্ভ শুকিয়ে যাওয়ায় ডান চোখের দৃষ্টিশক্তি আগেই হারিয়েছিল সে। ক্যান্সার কেড়ে নিল অপর চোখটিও। ডাক্তারখানা গেলাম, ড্রপ দিল, বলে চোখ খুলে দিবে, বাচ্চাটা ভালো হয়ে যাবে। তো ড্রপ ডাললাম, চোখ তো খুলে দিলাম, আমাকে চোখে ছালি পড়ে গেছিল। ছালি পড়ে গেলে আরও কোনো ডাক্তার দেখালাম, তো ছালি পড়ার মধ্যে ঠিক ছিল, কিছুদিন ঠিক ছিল, আর এই এক মাস 1.5 মাস হতে হতে বাইরে চোখ বেরিয়ে গেল। চিকিৎসকদের বক্তব্য, আরও আগে ধরা পড়লে চোখটা হয়তো হারাতে হতো না এই খুদেকে। তারা কিন্তু লোকাল ডাক্তার দেখায়, তারপরে ওরা বিভিন্ন জায়গায় রেফার্ড হয়। তখনও একটা চোখ তো নেই, আরেকটা চোখ ছিল তখনও। এবং তখন হয়তো আমার জন্য মনে হয় তখন যদি কিছু চিকিৎসা করা যেত, যেমন বিভিন্ন রকম আছে, যেমন ফটোকোয়াগুলেশন, ব্রেকিথেরাপি, কেমো রিডাকশন ইত্যাদি, এগুলো করে কিন্তু হয়তো চোখটা রাখার চেষ্টা করা যেত। চিকিৎসকদের বক্তব্য, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। শিশুদের মধ্যে বাড়তে থাকা ক্যান্সারের প্রবণতা ক্রমেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আসানসোলের এই খুদের ছবি সেই সত্যিটাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার ডাক্তারবাবুদের কাছে একটা প্রশ্ন, ইনফ্যাক্ট অভিজিৎ দা খানিকক্ষণ আগেই প্রশ্নটা উস্কে দিলেন, সেটা হচ্ছে যে কার কাছে যাবেন। প্রথম কথা যে এই যে ফ্যামিলি ফিজিশিয়ান যে কনসেপ্টটা ক্রমশ কিন্তু এক অর্থে কমে যাচ্ছে কলকাতা শহরে বা আশেপাশে, কোথায় সন্দেহ হলে বা কোথায় যাবেন, কতটা অ্যাভেলেবেল আপনারা? লিউকেমিয়া হয়, যদি ফিভার হয় বা যদি কোনো ব্লিডিং সিমটম হয় বা কোনো জায়গাতে গ্ল্যান্ড ফুলে যায়, ইমিডিয়েট পেডিয়াট্রিশিয়ানকেই কিন্তু দেখাতে হবে। জিপি প্র্যাকটিসের থেকে বড় কথা পেডিয়াট্রিক্স ডাক্তারবাবুরা দেখে কিন্তু অনেকটা বুঝতে পারেন যে এটা ক্যান্সার হতে পারে কিনা, এবং তৎক্ষণাৎ ব্লাড টেস্ট করানো, এবং ব্লাড টেস্ট করানোর পরে যদি দেখা যায় যে ক্যান্সার হতে পারে, তাহলে ইমিডিয়েট কিন্তু যে সমস্ত ডাক্তারবাবু ক্যান্সারের স্পেশালিস্ট, লিউকেমিয়া, লিম্ফোমা। কিন্তু আপনি একটা কথা বলুন, সবাই জানতে চাইবেন যে সরকারি পরিকাঠামো আমরা দেখলাম, কজন ডাক্তারবাবু এই মুহূর্তে এই বিষয়টার বিশেষজ্ঞ? এটা কি চাহিদার তুলনায়? ঠিক কথাই, চাহিদার তুলনায় খুবই কম। আমরা নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে চিলড্রেনদের চিকিৎসা খুব ভালো করি, মেডিকেল কলেজ হাসপাতালেও কিন্তু চিলড্রেনদের চিকিৎসা হয়। কিন্তু একদম সত্যি কথা, যত পরিমাণে আমাদের চিলড্রেনদের ক্যান্সার হয়, আমাদের আরও বেশি পরিমাণে ডাক্তার দরকার এবং আমাদের আরও বেশি পরিমাণে ইনফ্রাস্ট্রাকচার দরকার, তাহলে কিন্তু আমরা বেশি করে আমাদের বাচ্চা যারা তাদেরকে কিন্তু সারিয়ে তুলতে পারবো। একেবারেই আমরা চেয়েছিলাম যে এমন একটা আমাদের খুব স্বল্প সীমিত সময়ের মধ্যে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়কে ছুঁটে, যার পরিসংখ্যান শুধু চমকে দেওয়ার মতো নয়, পাশাপাশি কোথাও একটা সামাজিকভাবেও একটা অদৃশ্য দেয়াল উঠছে এবং অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে উঠছে। আমরা চাইবো যে সুমনবাবুর পুত্র বিজ্ঞান ভালোবাসে, ও যখন ডাক্তার হবে তখন হয়তো আজকে এই সমাজের যে অংশ তাকে দূরে ঠেলে সরিয়ে দিতে চেয়েছিল, তাদেরই হয়তো হাসি মুখে চিকিৎসা করবে। এই রকম একটা সুস্থ সমাজ যেখানে ওই অঞ্জলি সে তার একটি পা নিয়ে সুধাচন্দনের থেকেও বড় নৃত্যশিল্পী হবে, এই ব্যবস্থা আমরা তুলে ধরতে পারি না তাদের সামনে, তাদের অসুস্থতার পাশে একটু দাঁড়াতে পারি না। এবং ডাক্তারবাবুরা যেমন বললেন যে পরিসংখ্যানই বলছে যে বহু শতাংশ এই ধরনের কেসে কিন্তু সম্পূর্ণ আরোগ্য লাভ করা যায়। এইটুকু সামাজিকভাবে হাতটুকু আমরা কি বাড়িয়ে দিতে পারি না? এই প্রার্থনা নিয়ে এই অনুষ্ঠান শেষ করব। শুধু অনুষ্ঠান শেষ করতে করতে আপনাদের দেখাবো যে কি কি কারণে শিশুদের ক্যান্সার হয়। সেখানে বোধহয় পরিবেশ এবং অভিভাবকদেরও আরেকটা ভূমিকা থেকে যায়। ধূমপান ইত্যাদি কারণে আমাদের মনে হয়েছে যে সচেতনতা বাড়ানোর জন্য সেটাও একটা পদক্ষেপ। মারণ কর্কট থাবা বসাচ্ছে খুদেদের প্রাণেও। জীবনের আলো দেখার আগেই মারণ ব্যাধির ছোবল আঁধারে ডুবিয়ে দিচ্ছে অসংখ্য শৈশবকে। কিন্তু কেন এভাবে একরত্তি শিশুদের শরীরে বাসা বাঁধছে ক্যান্সার? দায়ী কে? পরিবেশ নাকি পরিবার? গবেষকদের একাংশের দাবি, ক্যান্সার আক্রান্ত শিশুদের মধ্যে মাত্র 5%ই বংশগত কারণে, বাকি 95% ক্যান্সারের পেছনেই রয়েছে অন্যান্য কারণ। আর এখানেই লুকিয়ে রয়েছে জটিল উদ্বেগ। চিকিৎসকদের অনেকেরই দাবি, বিশ্বজুড়ে চালানো একাধিক গবেষণায় দেখা গিয়েছে সভ্যতার আধুনিকীকরণ এবং শিল্পায়নের সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে ক্যান্সারে আক্রান্ত শিশুর সংখ্যা। আমেরিকান ক্যান্সার সোসাইটির দাবি, ছোটদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণগুলির মধ্যে অন্যতম মা বাবার ধূমপান। অভিভাবক ধূমপান করলে অনেক সময় তা প্রভাব ফেলে শিশুদের ওপরেও। শিশুদের ক্যান্সারের নেপথ্যে তেজস্ক্রিয়তার ভূমিকাও রয়েছে বলে দাবি গবেষকদের একাংশের।
বহু চিকিৎসকের মতেই বাড়তে থাকা পরিবেশ দূষণের জেরেও ক্যান্সার প্রবণতা বাড়ছে শিশুদের। ক্যান্সারের যে কারণগুলো আমরা বলি তার মধ্যে এথনিক, জেনেটিক, এনভায়রনমেন্টাল অনেকগুলো ফ্যাক্টর আছে। পরিবেশগত কারণে যদি যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্যান্সার বলে, যেটা আমরা দেখছি, সুতরাং শিশুদের ক্যান্সারও হয়তো বাড়ছে। চলছে গবেষণা, নিত্যদিন সামনে আসছে নিত্য নতুন কারণ। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা।